এতদিন থেকে বাইতে আছি, খাওন দেয়নি স্যার। আপনি দিলেন পোলাও আর মুরগির রোস্ট। চাচা কান্দেন না, কেউ কি সুখে কান্দে? আপনি খান, খাইয়া মন ভরে আমার লাগে একটু দোয়া করি। আপনার লাগে দেওয়া লাগবো না, আল্লাহ এমনি রহম করবো স্যার। চাচা কান্দেন না, আমি তাহলে যাই চাচা। আল্লাহ পাক নিজের খাওয়ানোর ঠিক নয়, নিজের থাকুনের ঠিক নয়। আম্মা, আপনি এত ভালো রান্না কেমনে করেন? আমাকে একটু শিখাই দিয়েন তো। তুমিও তো ভালো রান্না করো, কিন্তু আপনার মতো হয় না। মাংসে ঝাল খাইতে পারে না। আপনার ছেলে তো ঝাল ছাড়া খেতেই পারে না। কি সুন্দর কালার আসছে দেখছেন? কি ঘুমায়ো? সই কয়টায়? ও অতক্ষণ কি? ক্লাস শেষে তো বাসায় আসলাম। খাবার কি সব শেষ হয়ে গেছে? খাবার যদি একটু বাড়তি থাকে, একটু রোস্ট আর একটু পোলাও দেন, ভালো মতো খায় না। বুঝা যায় তুমি অতি উচ্চ বংশের লোক কাকা। পোলাও খায় বড় হইছি, বুঝছো? এরকম বেয়াদবি কত। আমার চেহারা দেখে কি মনে হয় মোগল বাদ দিয়ে খালি কথা না করলে তো তর্কে জিততে পারি না। এই শিক্ষা তো পাইনি স্যার। বুদ্ধি হওয়ার পর থেকে স্যার মিথ্যা সকল পাপের মা। আজ তাহলে সকল পাপের বাপ কেরা? মিথ্যা বলা যাবে না, আপনি আসিস। ও মোগল বংশের লোক করতে চায় না স্যার। এই সার্টিফিকেট মিথ্যা হইল সকল পাপের মা। মিথ্যা কথা কম যাইব না। এ গফর, খায়রুলের ফাও দিয়া পানি খা। আচ্ছা স্যার। কিউট, আদুরে, ইমোশনাল উপহার টেডি বিয়ার। এই তুলতুলে উপহার পেতে কে না ভালোবাসে? আজ টেডি ডে। এই দিবসে প্রেমিকার অভিমান ভাঙাতে অথবা ভালোবাসার সম্পর্ক আরেকটু রাঙিয়ে নিতে টেডি বিয়ার হতে পারে সবচেয়ে ভালো উপহার। প্রতি বছর ভ্যালেন্টাইন ডে সপ্তাহের 10 জানুয়ারিতে টেডি বিয়ার ডে পালিত হয়। ছোট, বড় নানা আকারের টেডি বাজারে পাওয়া যায়। টেডি বিয়ার শুধু একটি পুতুল নয়, এর সঙ্গে জুড়ে আছে ঐতিহাসিক এক ঘটনা। আর এই ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে আমেরিকান ২৬তম প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের নাম, যিনি টেডি নামে বেশি জনপ্রিয় ছিলেন। ঘটনার সূত্রপাত হয় ১৯০২ সালের নভেম্বরে। সেই সময় মিসিসিপি এর গভর্নরের ডাকে মিসিসিপি এর জঙ্গলে ভাল্লুক শিকার করতে যান থিওডোর রুজভেল্ট। একটি ভাল্লুক শিকারের জন্য সারাদিন চেষ্টা করেন। তার সঙ্গে থাকা অন্য শিকারীরা সকলেই অন্তত একটি করে ভাল্লুক শিকার করতে সমর্থ হন। কিন্তু প্রেসিডেন্ট ব্যর্থ হন। দিন শেষে প্রেসিডেন্টের সঙ্গে থাকা সরকারি কর্মকর্তারা একটি বাচ্চা কালো আমেরিকান ভাল্লুককে ধরে নিয়ে আসেন এবং প্রেসিডেন্টকে বলেন সেটিকে হত্যা করতে। বাচ্চা ভাল্লুকটাকে গুলি করতে চাননি প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট। সেই সময়ে শিকার নিয়ে বিশ্বে এত কড়া আইন ছিল না। সামাজিকভাবেও শিকার ছিল বীরত্ব প্রদর্শনের খেলা। কিন্তু প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের এই মানবিক দৃষ্টিভঙ্গি পুরো সমাজকে নাড়া দেয়। পরের দিন গণমাধ্যমগুলোতে প্রকাশ পায় রুজভেল্টের মানবিকতার কাহিনী। প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের এই কাহিনী কার্টুন হিসেবে গোটা আমেরিকায় ছড়িয়ে পড়ে। ওই কার্টুন দেখে আমেরিকার খেলনা কোম্পানি আইডিয়াল নভেলটি অ্যান্ড টয় কোম্পানি এর মালিক মরিস মিকটম ও তার স্ত্রী প্রথম তৈরি করেন খেলনা টেডি বিয়ার। এরপরে আদুরে এই পুতুলটি শুধু উপহার হিসেবে ব্যবহার হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে টেডি বিয়ার মিউজিয়াম গড়ে উঠেছে। টেডি বিয়ার নিয়ে তৈরি হয়েছে অনেক বই এবং চলচ্চিত্র। পুতুল টেডি বিয়ারের চেহারায় প্রাথমিক সময়ের থেকে অনেক বদল হয়েছে। ভিন্নতা এসেছে এর আকারে এবং রঙে। তবুও ১০০ বছরের অধিক সময় ধরে ভালোবাসার অনন্য প্রতীক হয়ে উঠেছে টেডি বিয়ার। শিশুদের কাছে টেডি বিয়ার খেলনার উপকরণ আর প্রেমিকাদের কাছে ভালোবাসার প্রতীক। গত শনিবার রাতে চণ্ডীগড় পুলিশ আটক করে জনপ্রিয় গায়ক অভিনেতা হার্ডি সান্ধুকে। যদিও পরে ছেড়ে দেওয়া হয় এই গায়ককে। ভারতের অধিকাংশ প্রথম সারির গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। হার্ডির আটক ও তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়ও। প্রশ্ন উঠেছে, সত্যি কি তাকে আটক করেছিল পুলিশ? এই প্রশ্নের আগুনে ঘি ঢেলেছে পুলিশের বক্তব্য। রবিবার ৯ ফেব্রুয়ারি চণ্ডীগড় পুলিশ জানিয়েছে, জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও বলিউড অভিনেতা হার্ডি সান্ধুকে আটক করেনি পুলিশ। তাকে পুলিশ ভ্যানে ২-৩ মিনিট বসিয়ে রাখা হয়েছিল। কারণ ফ্যাশন শোয়ের অনুমতি নিয়ে একটা জটিলতা ছিল। একটি সূত্র বলেন, শনিবার সেক্টর ৩৪ ফ্যাশন শোটি আয়োজন করে, যেখানে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও সান্ধুর পরিবেশনা ছিল। তবে সান্ধুর সঙ্গীত পরিবেশনার ঠিক আগে তাকে আটক করা হয়। অনুষ্ঠানের একজন প্রত্যক্ষদর্শী জানান, গায়ক কেবল সাউন্ড সিস্টেম পরীক্ষা করছিলেন। সেই সময় স্থানীয় পুলিশ আশঙ্কা করেন হার্ডি গান গাইবেন। এরপরই তাকে আটক করা হয়। সর্বশেষ অনুষ্ঠানে পারফর্ম না করেই হার্ডি শহর ত্যাগ করেন বলে জানিয়েছে সূত্রটি।
টাকিলা শট হার্ডির প্রথম গান, কিন্তু তার গাওয়া দ্বিতীয় গান সোচ প্রকাশের পরই জনপ্রিয়তা লাভ করেন তিনি। এরপর ব্যাকবোন, কেয়া বাত হ্যায়, বিজলি বিজলি এর মতো গান গেয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। তথ্যসূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস। পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক অক্টোবর-ডিসেম্বর 2024 ও অর্ধবার্ষিক জুলাই-ডিসেম্বর 2024 অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে। সোমবার 10 ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। তথ্য মতে এদিকে আলোচ্য অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা ইপিএস হয়েছে 12 টাকা 68 পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল 10 টাকা 86 পয়সা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা বেড়েছে 1 টাকা 82 পয়সা বা 16.76%। অপরদিকে 6 মাস বা অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা হয়েছে 23 টাকা 92 পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল 18 টাকা 46 পয়সা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা বেড়েছে 5 টাকা 46 পয়সা বা 29.58%। 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভি দাঁড়িয়েছে 259 টাকা 57 পয়সা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে ছাত্র জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমদ, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান এবং এসআই শাহাদাত হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার 10 ফেব্রুয়ারি সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এই সময় আসামি তানজিল আহমদ আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, আন্দোলনের 2 মাস আগে আমার যাত্রাবাড়িতে পোস্টিং হয়। আমি ট্রাফিক পুলিশের এসি ছিলাম। একজন ট্রাফিক পুলিশের কাজ কি সবার জানা? আমি এই ঘটনার কিছুই জানি না। পরে আদালত তাদের 5 দিনের রিমান্ডের আদেশ দেন। রাজারবাগে পুলিশ লাইন্সের উপপরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম.ডব্লিউ. কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী ইমাম হাসান তাইম নিহতের ঘটনায় গত 20 আগস্ট আদালতে ওই শিক্ষার্থীর মা মুসা পারভিন আক্তার এ মামলা করেন। মামলায় ওয়ারী বিভাগের তৎকালীন উপ-পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ ইকবাল হোসেন, ওয়ারী বিভাগের এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এসি তানজিল আহমেদ, যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জাকির হোসেন ও এসআই শাহাদাত আলীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সরকার গত 20 জুলাই কারফিউ জারি করে। ওই দিন দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম.ডব্লিউ. কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী তাইম তার 2 বন্ধুর সাথে যাত্রাবাড়ির কাজলা এলাকায় চা খেতে যায়। ওই সময় কিছু উচ্ছৃঙ্খল বৈষম্য কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করছিল। তখন ইকবাল হোসেন, শামীম ও তানজিল আহমেদের নির্দেশে জাকির হোসেন ও তার সঙ্গীরা বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি চালায়। প্রাণভয়ে ছাত্রছাত্রীরা ছুটাছুটি করতে থাকে। তাইম ও তার 2 বন্ধু লিটন চা স্টোরের ভেতর ঢুকে দোকানের শাটার টেনে দেয়। কিন্তু শাটারের নিচের দিকে আধা হাত খোলা ছিল। সেখানে অবস্থানকারীদের পুলিশ টেনে বের করে। জাকির হোসেন গুলি থেকে বাঁচতে চাইলে দৌড় দিতে বলে। তখন তাইম সবার আগে দৌড় দেয়। জাকির গুলি করে। বিনা চিকিৎসায় তাইম সেখানেই মারা যায়। হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক,
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তৃণমূল বিএনপির সাবেক সভাপতি শমশের মোবিন চৌধুরীর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার 10 ফেব্রুয়ারি সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো নাজমুল হাসান তাদের 10 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা গেছে, গত 5 আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অংশ নেন পারভেজ মিয়া। বিকালে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেলে যান। কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় গত 29 অক্টোবর মামলা করেন নিহতের মা কানিজ ফাতেমা। মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্জিত যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের অবৈধ তহবিল জব্দ করবে বাংলাদেশ। ঢাকাস্থ দুর্নীতি দমন কমিশনের দুদক বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়, টিউলিপের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী আমলে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানিয়েছেন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের বিষয়ে তদন্তের জন্য তারা অনেক দেশের সঙ্গে যোগাযোগ করছেন। প্রায় 1 মাস আগে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তবে তিনি এখনও সম্পত্তি সংক্রান্ত বিষয়সহ বাংলাদেশে তার খালা শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে যোগসূত্র নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লাউরি ম্যাগনাসের তদন্তে জানা যায়, শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির কাছ থেকে উপহার পাওয়া একটি ফ্ল্যাট নিয়ে টিউলিপ অসাবধানতাবশত জনগণকে বিভ্রান্ত করেছেন। তদন্তের জেরে টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হন। প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস জানতে পেরেছিলেন যে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দলের সাথে যুক্ত একজন ব্যক্তির দ্বারা তাকে উপহার দেওয়া একটি ফ্ল্যাটের বিষয়ে তিনি অসাবধানতাবশত জনসাধারণকে বিভ্রান্ত করেছেন, যার পরে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিটি মন্ত্রীর দায়িত্বে ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল তার দায়িত্বের অন্তর্ভুক্ত। শেখ হাসিনার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তির লন্ডনের সম্পত্তি ব্যবহার করা নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রশ্নের পর টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছিলেন। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী থাকা ৭৭ বছর বয়সী শেখ হাসিনা গত আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন ভারতে আছেন। শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের প্রতিক্রিয়ায় তিনি ক্ষমতাচ্যুত হন। বিক্ষোভে ১৫০০ জন মানুষ নিহত হন। শেখ হাসিনার শাসনামলে বিরোধীদের ওপর দমন-পীড়ন, গ্রেপ্তার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আছে। দুদক শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি তদন্ত শুরু করেছে, যার মধ্যে কয়েকটিতে টিউলিপ সিদ্দিকের নামও রয়েছে। সবচেয়ে গুরুতর অভিযোগটি হচ্ছে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চুক্তি থেকে 4 বিলিয়ন পাউন্ডের তহবিল আত্মসাতের অভিযোগ। রবিবার রাতে জানা গেছে যে, অর্থপাচারের তদন্ত 12টি দেশে বিস্তৃত করা হয়েছে। দ্য টাইমস জানিয়েছে, হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে দুদকের তদন্তকারীরা 10 থেকে 12টি দেশের কাছ থেকে তথ্য চেয়েছিলেন। একজন মুখপাত্র বলেছেন, আমাদের দলগুলো বিদেশে পাচার হওয়া তহবিল উদ্ধারের জন্য কাজ করছে। আমরা যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশ সহায়তার আশ্বাস পেয়েছি। জানুয়ারির শেষের দিকে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা দুদকের তদন্তকারীদের তাদের তদন্তে সহায়তা করার জন্য বেশ কয়েকদিন ঢাকায় অবস্থান করেছিলেন। শনিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, দুদক এখনও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তদন্ত করছে এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে একটি প্রতিবেদন পাঠাতে বলেছে। তিনি বলেন, আমরা এখনও যুক্তরাজ্য এবং অন্যান্য দেশসহ বিদেশি উৎস থেকে প্রমাণ সংগ্রহ করছি। প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে, পাচারকৃত অর্থ কেবল যুক্তরাজ্যেই নয়, একাধিক গন্তব্যে স্থানান্তরিত হয়েছে। আমরা যথাযথ চ্যানেলের মাধ্যমে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ পাঠানোর চেষ্টা করছি। তাই, বিদেশি এবং অন্যান্য উৎস থেকে সহায়তা পাওয়ার পর,
আমাদের দল সিদ্ধান্ত নেবে যে তারা কিভাবে এগিয়ে যাবে। বাংলাদেশের তদন্তকারীদের সহায়তা করতে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা গত বছরের অক্টোবরে ঢাকা সফর করেছেন। দুদকের মহাপরিচালক ইঙ্গিত দিয়েছেন যে তারা যুক্তরাজ্যে পাচার করা অর্থ উদ্ধারের জন্য আইনি ব্যবস্থা নেবে অথবা কর্তৃপক্ষের সাহায্য নেবে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যসহ একাধিক দেশের আইন প্রয়োগকারী সংস্থা পাচার হওয়া অর্থ উদ্ধারে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এই বিষয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং তদন্ত দল আইনি প্রক্রিয়ার মাধ্যমে তহবিল ফেরত পাঠানোর জন্য সক্রিয়ভাবে কাজ করছে। টিউলিপ সিদ্দিকের একজন মুখপাত্র বলেছেন, অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এই বিষয়ে কেউ টিউলিপ সিদ্দিকের সাথে যোগাযোগ করেনি এবং তিনি দাবিগুলো সম্পূর্ণ অস্বীকার করেছেন। লিবিয়ার দক্ষিণ পূর্ব মরুভূমিতে দুটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে অর্ধশত মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। উত্তর আফ্রিকার দেশ হয়ে যারা ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিলেন এই লাশগুলো তাদের। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার কুফরা শহরের একটি খামারে গণকবর থেকে ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এসব লাশের দেহাবশেষ ময়নাতদন্ত করা হচ্ছে। কুফরার নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ আল ফাদিল বলেন, শহরের একটি বন্দিশিবিরে অভিযান চালালে সেখানে আরও একটি গণকবর পাওয়া যায়। এই কবর থেকে অন্তত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লিবিয়ায় অভিবাসন ও শরণার্থী প্রত্যাশীদের সহায়তা করে দাতব্য প্রতিষ্ঠান আল আবরিন। প্রতিষ্ঠানটি বলেছে, গণকবরে যাদের মরদেহ পাওয়া গেছে তাদের কাউকে কাউকে মাটিচাপা দেওয়ার আগে গুলি করা হয়েছিল। আল জাজিরার খবরে বলা হয়েছে, বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্যমতে এই গণকবরে প্রায় ৭০ ব্যক্তিকে মাটিচাপা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গণকবরটিতে অনুসন্ধান অব্যাহত রয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের কফি ও কাজুবাদাম বাংলাদেশের নির্ভরযোগ্য ব্র্যান্ডের হিসেবে স্বীকৃতি পাবে বলে জানিয়েছেন। রবিবার ৯ ফেব্রুয়ারি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সদস্যদের উদ্দেশ্যে বলেন, পার্বত্য চট্টগ্রামের কৃষি খাতে কাজু বাদাম ও কফি বাংলাদেশের নির্ভরযোগ্য ব্র্যান্ডিং হিসাবে বাজারজাতকরণের পাশাপাশি এখানকার ফলমূল ও শাকসবজি ড্রাই মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে বাজারজাত করতে হবে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় হর্টিকালচার গড়ে তুলুন। উপদেষ্টা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঁশের চাষ বাড়াতে হবে। এছাড়া মানুষের আকর্ষণীয় পানীয় হিসাবে রোজেলা চায়ের ব্যবহারও বাড়াতে হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষাকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা হবে। এজন্য বিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কন চাকমা, রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, উপদেষ্টার সহকারী একান্ত সচিব শুভাশিস চাকমা উপস্থিত ছিলেন। নিখোঁজের ৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জে কোটালীপাড়ার একটি খাল থেকে বিপুল মণ্ডল ৪৩ নামে একজন মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া মুকসুদপুর থেকে জাকারিয়া শেখ ২৩ নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ১০ ফেব্রুয়ারি সকালে কোটালীপাড়া উপজেলার একটি খাল থেকে ও রবিবার ৯ ফেব্রুয়ারি রাতে মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের জঙ্গল থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিপুল মণ্ডল কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামের মতিলাল মণ্ডলের ছেলে ও জাকারিয়া শেখ মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের মোশা শেখের ছেলে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবুল কালাম আজাদ জানান, শনিবার রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামের একটি খালে মাছ শিকার করতে যায় জেলে বিপুল মণ্ডল। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেননি। খবর পেয়ে মাদারীপুর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালালে কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আজ সোমবার সকালে বিপুল মণ্ডলের মরদেহ খালে ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। অপরদিকে
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো মোস্তফা কামাল জানান, রবিবার একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য জাকারিয়া শেখের স্ত্রী পার্লার থেকে সাজগোজ করে। এ নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হলে বাড়ি থেকে বের হয়ে যায় জাকারিয়া। রাতে বাড়ির পাশে জঙ্গলের গাছে জাকারিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য 12% লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। 2024 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফলে প্রতিটি 10 টাকা মূল্যের শেয়ারের বিপরীতে 1 টাকা 20 পয়সা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা। সোমবার 10 ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে রবিবার 9 ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ